খেলার মাঠে যখন খেলোয়াড় আর আম্পায়ার মিলেমিশে একাকার হয়ে যায় তখন সেই ম্যাচকে আমরা বলি ম্যাচ ফিক্সিং। বাংলা নির্বাচনী ময়দান নিয়ে ঠিক এই গুরুতর অভিযোগটাই চারদিকে ঘুরছে। কি অভিযোগটা? বিজেপি নাকি ভোটের ম্যাচটা আগেই ফিক্স করে ফেলেছে, আর এই ফিক্সিং এ যেমন প্লেয়ার কেনা হয়েছে তেমনি হাত করা হয়েছে আম্পায়ারকেও। গণতন্ত্রের আসনে আম্পায়ার কে? নির্বাচন কমিশন। নির্মম তথ্য দিয়ে আজকে দেখাবো যে নির্বাচন কমিশন কিভাবে এখানে এক পক্ষ হয়ে খেলায় নেমেছে। পরিসংখ্যানে মন দিন, মাথা ঘুরে যাবে। পরিসংখ্যান আর রাজনীতির এই অশুভ আঁতাত নিয়ে আজ খোলাখুলি কথা বলবো। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। কেন বলছি ম্যাচ ফিক্সিং? ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়ার বিশেষ প্যাটার্ন দেখলেই অনেকটা স্পষ্ট হয়ে যাচ্ছে। প্যাটার্নটা বুঝলে আপনি যে দলেরই সমর্থক হন, আপনার মনে এই প্রশ্ন আসবেই যে এভাবেও তবে নির্বাচন হাইজ্যাক করা যায়। কমিশন বলছে তারা দুভাবে পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট ক্লিনিং করেছে। প্রথম ধাপে বাদ দেওয়া হয়েছে 63 লক্ষ নাম। যুক্তি, এরা নাকি পার্মানেন্টলি শিফটেড, নয়তো মৃত। যদিও অসংখ্য মানুষ দাবি করছেন তারা বহাল তবিয়তে নিজের ঠিকানাতেই আছেন, জীবিত আছেন। এটা গেল প্রথম 63 লক্ষের গল্প। আসল খেলাটা শুরু হলো এরপর, যখন আরো 60 লক্ষ ভোটারকে সন্দেহজনক বা ডিসক্রিপেন্সি ক্যাটাগরিতে ফেলে দেওয়া হলো। স্রেফ নথিপত্রের দোহাই দিয়ে এই বিশাল জনসমষ্টির নাগরিক পরিচয়কে প্রশ্নের মুখে দাঁড় করানো হলো। কিসের ভিত্তিতে এই সন্দেহ, আর কেনই বা বেছে বেছে নির্দিষ্ট পকেটেই এই কোপ পড়লো? এই প্যাটার্নটাই আসল সত্যটা ফাঁস করে দিচ্ছে। তথাকথিত তদন্তের শেষে কি উঠে এলো? দেখা গেল 60 লক্ষ বিচারাধীন ভোটারদের মধ্যে 32 লক্ষ 68 হাজার শেষমেশ বিবেচিত হলেন, যোগ্য বলে তাদের নাম লিস্টে ফেরানো হলো। কিন্তু বাকি 27 লক্ষের কপালে জুটেছে অযোগ্য তকমা। এক লহমায় 27 লক্ষ মানুষের গণতান্ত্রিক অধিকার ধুলোয় মিশিয়ে দেওয়া হলো। তারা আর ভোট দিতে পারবেন না। এখন হিসেবটা বুঝুন। এই যে দু রকমের ছাঁটাই মিলিয়ে মোট 91 লক্ষ নাম কাটা গেল, তার বিরুদ্ধে লড়াই করতে পথে নামলেন প্রায় 34 লক্ষ মানুষ। তারা ট্রাইব্যুনালে আপিল করেছেন। স্বাভাবিক বিচার কি বলে? নিয়ম বলে এই 34 লক্ষ মানুষের প্রতিটি আপিল গুরুত্ব দিয়ে শোনা উচিত, খতিয়ে দেখা উচিত কে যোগ্য আর কে অযোগ্য। এটাই গণতন্ত্রের বুনিয়াদ। মানুষ তার সরকার বেছে নেবে। কিন্তু এখানে কি হচ্ছে? 34 লক্ষ মানুষ ট্রাইব্যুনালে আপিল করে বলছেন আমাদের নাম অন্যায়ভাবে কাটা হয়েছে। তর্কের খাতিরে যদি ধরে নিই এই 34 লক্ষের মধ্যে মাত্র একজন মানুষের দাবিও সত্যি, আর তাকে যদি ভোট দিতে না দেওয়া হয়, তবে সেটা কি এই নির্বাচনের সাথে ইনজাস্টিস নয়, প্রহসন নয়? গণতন্ত্রে এর চেয়ে বড় রসিকতা আর কি হতে পারে? আর এই রসিকতাটা করছে স্বয়ং নির্বাচন কমিশন। আপনাদের যদি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করতেই হতো তবে সেটা সময় থাকতে করতে পারতেন। নির্বাচনের ঘন্টা বেজে যাওয়ার পর এই লুকোচুরি কেন? আসলে অভিযোগটা অনেক গভীর। পরিসংখ্যান বলছে কোপটা পড়েছে ঠিক সেই সমস্ত জায়গায় যেগুলো তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, আর যেখানে বিজেপির দাপট বেশি সেখানে ভোটার তালিকায় কাটছাট প্রায় নেই বললেই চলে। অনিয়ম যদি হবেই তবে তার একটা ভৌগোলিক ভারসাম্য থাকা উচিত ছিল, তাই তো? কিন্তু এখানে কোনো ভারসাম্য নেই, শুধু আছে একটা ভয়ঙ্কর প্যাটার্ন। যে 27 লক্ষ অযোগ্য ভোটারের তালিকা তৈরি হয়েছে তাদের মানচিত্রটা একবার ভালো করে খেয়াল করুন। 5টা জেলার কথা বলবো: দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং হাওড়া। এই 5 জেলা মিলে মোট বিধানসভা আসন 118টি। গত নির্বাচনে এই 118টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল 110টি আসন। হাওড়া আর পূর্ব বর্ধমান ছিল বিরোধী শূন্য। মুর্শিদাবাদে 22টির মধ্যে 20টি, উত্তর 24 পরগনায় 33টির মধ্যে 28টি, আর দক্ষিণ 24 পরগনায় 31টির মধ্যে 30টি। এবার ঠিক এই 5 জেলা থেকেই ওই 27 লক্ষ সন্দেহভাজন ডিলিটেড ভোটারের মধ্যে প্রায় 13 লক্ষ 45 হাজার মানুষের নাম কেটে দেওয়া হয়েছে। অর্থাৎ তৃণমূলের শক্ত জমি যে 5 জেলা, সেখান থেকেই আপনি অর্ধেক ভোটার ছেটে ফেললেন। মাথায় রাখতে হবে এটা কোনো রাজনৈতিক দল করেনি, করেছেন খোদ নির্বাচন প্রক্রিয়ার দায়িত্বে থাকা আমলারা। তার মানে
কমিশন নিজেই মাঠের একজন খেলোয়াড়। এবার মুদ্রার উল্টো পিঠটা দেখুন, বিজেপির দাপট আছে এমন 7টি জেলাকে আমরা চিহ্নিত করেছি। ফল কি দাঁড়িয়েছে জানেন? গোটা রাজ্যে যত নাম কাটা গেছে তার মাত্র 10% কাটা পড়েছে এই 7টি জেলায়। তৃণমূলের দুর্গ 5 জেলায় 50% আর বিজেপির দুর্গ 7 জেলায় মাত্র 10%। অবিশ্বাস্য মনে হচ্ছে? পরিসংখ্যান বলি, দার্জিলিং জেলায় মাত্র 44,000 নাম কাটা গেছে, যেখানে গতবার বিজেপি তৃণমূলের চেয়ে 3.25 লক্ষ ভোটে এগিয়েছিল। আলিপুরদুয়ারে কাটা গেছে মাত্র 3,678, যেখানে বিজেপি গতবার ক্লিন সুইপ করেছিল। কালিম্পং, বাঁকুড়া, কোচবিহার, জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর এই 5 জেলা মিলিয়ে মোট ভোটার বাদ গেছে মাত্র 2,64,000। অঙ্কটা মেলাতে পারছেন? বিজেপি 7টি জেলার বাদ পড়া ভোটারকে 5 দিয়ে গুণ করলে তবেই আপনি তৃণমূলের সেই 5টা জেলার ভোট কাটা মানুষের সমান হবে। তার মানে তৃণমূলের শক্ত ঘাঁটিতে নাম কাটার হার 5 গুণ বেশি। আচ্ছা, ভোটার তালিকায় যদি সত্যি ভুল থাকে, যদি মৃত ভোটার বা ঠিকানাহীন ভোটার বাদ দিতেই হয়, তবে সেই ভুলের ডিস্ট্রিবিউশন কি গোটা রাজ্যে কম বেশি সমান হওয়া উচিত ছিল না? কিন্তু এখানে যা দেখা যাচ্ছে তা তো স্রেফ বৈষম্য নয়, এক পরিকল্পিত সার্জিক্যাল স্ট্রাইক। এক পক্ষকে নির্বাচনের আগেই পঙ্গু করে দেওয়ার এই যে ছক, একে কি আপনি স্বচ্ছ নির্বাচন বলবেন, নাকি বলবেন ভোটের আগেই ভোটের ফলাফল লিখে রাখা? চলুন অঙ্কের আরো গভীরে ঢোকা যাক। যেখানে লড়াই ছিল একদম কাটায় কাটায় টক্কর, সেখানে কমিশনের কাছেই ঠিক কতটা নির্মমভাবে চলেছে দেখুন। অযোগ্য ঘোষিত হওয়া ভোটারের সংখ্যা সেখানে জয়ের ব্যবধানকে অনায়াসেই ছাপিয়ে গেছে। নদিয়া জেলার দিকে তাকান, গত বিধানসভা নির্বাচনে এই জেলায় তৃণমূলের লিড ছিল 20,903 ভোটের, আর এবার সেখানে ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হয়েছে 28,626 জনের, অর্থাৎ জয়ের মার্জিনের চেয়ে প্রায় 8,000 ভোট বেশি কেটে দেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূল 43,893 ভোটে এগিয়েছিল, এবার সেখানে অযোগ্য ভোটার কত? 74,100, মানে তৃণমূলের লিডের চেয়ে প্রায় 30,000 বেশি। দক্ষিণ দিনাজপুরেও ছবিটা এক, যেখানে তৃণমূলের লিড ছিল 45,000, সেখানে নাম কাটা গেছে 76,000 মানুষের। এই যে 3টে জেলার 32টি আসন যেখানে জয়ের মার্জিনকে টপকে গেছে ভোটার ছাঁটাইয়ের সংখ্যা, এটা কি স্রেফ কাকতালীয়, নাকি এই ছাঁটাইয়ের মাধ্যমেই সেই মার্জিনটাকে ভরাট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? এবার চলুন পূর্ব বর্ধমান জেলায়, সেখানে গতবার সমস্ত আসন তৃণমূল পেয়েছিল। গোটা জেলায় তৃণমূলের লিড ছিল 2,75,000, এবার সেখানে নাম কাটা গেছে 2,09,000, মানে লিডের 76%ই উধাও। উত্তর দিনাজপুরে চলুন, এখানে এবার তৃণমূলের লিডের 64% সাবার হয়ে গেছে। একইভাবে হুগলিতে লিডের 43%, হাওড়াতে লিডের 29% উধাও। প্যাটার্নটা বুঝতে পারছেন? গতবার যেখানে তৃণমূল ভালো ব্যবধানে জিতেছিল, সেখানে জয়ের ব্যবধান কমিয়ে দাও, আর যেখানে লড়াই ছিল সমানে সমানে, সেখানে ভোটার ছাঁটাই করে বিরোধী পক্ষকে ওয়াকওভার দিয়ে দাও। অঙ্কের মারপ্যাচ থেকে এবার চলুন দেখি সেই অঙ্কের আড়ালে থাকা বিভাজনের রাজনীতিতে। নাম কাটার প্যাটার্ন বলছে কোপটা সবচেয়ে বেশি পড়েছে সংখ্যালঘু, বিশেষত মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে, যারা গত 15 বছর ধরে তৃণমূলের শক্ত ভোট ব্যাংক হিসেবে পরিচিত। উদাহরণ দিই, মালদহের মানিকচক বিধানসভায় হিন্দু আর মুসলিম জনসংখ্যা মোটামুটি সমান। বিচারাধীন ভোটার তালিকায় দেখা গেল তালিকায় থাকা 98%ই মুসলিম, হিন্দু মাত্র 2%। একটা বিধানসভায় 2 সম্প্রদায়ের মানুষই 50-50 রেশিওতে বসবাস করছেন, অথচ কমিশনের চোখে সন্দেহভাজন হয়ে উঠলেও কেবল একটি বিশেষ ধর্মের মানুষ। একই ছবি মালদহের মোথাবাড়ি কিংবা মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। 82% মুসলিম জনসংখ্যার মধ্যে এবার 99% সন্দেহভাজন তালিকায়। আবার মুর্শিদাবাদ জেলারই বহরমপুরের, যেখানে 72% মানুষ হিন্দু, সেখানে সন্দেহভাজন ভোটারের তালিকায় হিন্দুদের হার মাত্র 4.7%। অর্থাৎ যেখানেই ভোটার ছাঁটাই হয়েছে সেখানে টার্গেট করা হয়েছে নির্দিষ্ট এক সম্প্রদায়কে। এই ঘটনা কি তবে আরএসএস এর সেই পুরনো দর্শনেরই প্রতিফলন? দ্বিতীয় সরসংঘ চালক হিন্দুত্ববাদী তাত্ত্বিক নেতা
বিজেপির নেতারা যাকে গুরুজি বলে সম্বোধন করেন সেই মাধব সদাশিব গোলওয়ালকর তার উই অর আওয়ার নেশনহুড ডিফাইন্ড বইতে স্পষ্টভাবে লিখে গেছেন এই দেশের সংখ্যালঘুদের বিশেষত মুসলিম এবং খ্রিস্টানদের তারা কি অবস্থায় দেখতে চান। গুরুজি লিখছেন, দ্য ফরেন রেসেস ইন হিন্দুস্তান মাস্ট ইদার অ্যাডপ্ট দ্য হিন্দু কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, Christian and Muslims may stay wholly subordinate, not even citizens' right, অর্থাৎ যারা হিন্দু জাতির সঙ্গে একাত্ম হবে না তারা অধীনস্থ হয়ে থাকবে, কোনো অধিকার দাবি করতে পারবে না, এমনকি নাগরিক অধিকারও না। আজকের এই প্রশাসনিক তৎপরতার ভোটার তালিকার এই তথাকথিত সাফাই অভিযান কি তবে সেই পুরনো এজেন্ডাকেই বাস্তবায়িত করছে? প্রশাসন যখন নিরপেক্ষতা ছেড়ে কোনো নির্দিষ্ট চরমপন্থী আদর্শের পথে হাঁটতে শুরু করে তখন বুঝতে হবে গণতন্ত্রের কফিনে শেষ পেরেকটা পোতা হয়ে গেছে। গণতন্ত্রের মূল কথাটাই তো হলো সরকার কে গড়বে তা ঠিক করবে দেশের প্রতিটি নাগরিক, কিন্তু যখন সুপরিকল্পিতভাবে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর হাত থেকে সেই ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়, সেই তন্ত্র স্বৈর না গণ আপনারাই ভাবুন। আমি আবারও বলছি, এগুলো হয়তো পরিসংখ্যানের উপর ভিত্তি করে একটা ব্যাখ্যা, কিন্তু প্রশ্নটা তো মৌলিক যে 34 লক্ষ মানুষ আপিল করলেন, ভোটের আগে কেন তাদের সুষ্ঠু শুনানির ব্যবস্থা হলো না? নির্বাচনের আগে কেন অকাট্যভাবে প্রমাণ করা গেল না যে তারা অযোগ্য? সির্ফ সন্দেহের ভিত্তিতে বা কোনো অপুষ্ট যুক্তিতে একজন নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়া কি স্বৈরাচারের নামান্তর নয়? এই দেশে নরেন্দ্র মোদী বা মুকেশ আম্বানির ভোটের যে দাম, প্রান্তিক এক দিন মজুরের ভোটের দামও ঠিক তাই। এই ভোট দেওয়ার অধিকারটুকুই আমাদের সবাইকে সমান আসনে বসায়, কিন্তু এই প্যাটার্ন বলছে সেই সাম্যের জায়গাতেই নির্দয়ভাবে আঘাত করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরের দিকেই তাকান, সেখানে মুসলিম জনসংখ্যা মাত্র 22%, কিন্তু যখন অ্যাডজুডিকেশন হলো দেখা গেল তালিকায় থাকা অর্ধেকের বেশি মানুষ, প্রায় 52% মুসলিম। ভাবুন একবার, হিন্দু প্রধান একটি এলাকায় বেছে বেছে সংখ্যালঘু ভোটারদেরই সন্দেহজনক হিসেবে দেখে দেওয়া হলো। পরিসংখ্যানের এই অদ্ভুত বৈষম্য আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? অঙ্কটা একদম জলবত্তরলম। মুসলিম ভোটারদের সন্দেহভাজন বা ডি ভোটারের তালিকায় নাম ওঠার সম্ভাবনা হিন্দুদের তুলনায় 4 গুণ বেশি। তর্কের খাতিরে যদি ধরেও নি যে সবকিছু নিয়ম মেনেই হয়েছে, তাহলেও প্রশ্ন থেকে যায় ন্যাচারাল জাস্টিস কোথায়? যতক্ষণ না আপনি অকাট্যভাবে প্রমাণ করছেন যে আমি অযোগ্য, ততক্ষণ আমাকে তালিকা থেকে ছেঁটে ফেলার অধিকার আপনাকে কে দিল? আমার যদি নিজেকে যোগ্য প্রমাণ করার আইনি সুযোগ থাকে, তবে সেই সুযোগের সময়সীমা এমন হওয়া উচিত ছিল যাতে আমি এই নির্বাচনে ভোটটা দিতে পারি। এভাবে ছলে বলে কৌশলে যে সরকারই আসুক না কেন, তাকে কি চুরির সরকার বলাটা খুব ভুল হবে? এই নৈতিক কলঙ্ক কিছুতেই মোছা যাবে না যে প্রমাণের আগেই আপনি মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। ভুলটা কমিশনের কর্মচারী বা সফটওয়্যারের, কিন্তু সাজা পাচ্ছে সাধারণ মানুষ। নিয়ম বলে এই ধরনের ক্ল্যারিক্যাল এরর ঠিক করার জন্য পর্যাপ্ত সময় দেওয়া উচিত। যতক্ষণ আপনি নিশ্চিত হচ্ছেন ততক্ষণ কারোর নাম ছাঁটাই করার অধিকার আপনার নেই। কিন্তু কমিশনের কাছে সময় কোথায়? তাদের তো অনেক তাড়া। কেরলে যখন কমিশনের অফিসিয়াল নথিতে বিজেপির ছাপ দেখা গিয়েছিল, তখন আপনারা বলেছিলেন ভুল হয়েছে, ক্ষমা চাইছি। কিন্তু বাংলার 91 লক্ষ মানুষের নাগরিক অধিকারের প্রশ্নে অন্য গল্প কেন? আপনারা কি নিরপেক্ষ আম্পায়ার, নাকি কোনো বিশেষ রাজনৈতিক দলের ইলেকশন সেল হিসেবে কাজ করছেন? প্রশ্নগুলো অপ্রিয়, কিন্তু উত্তর তো আপনাদের দিতেই হবে। কেরলে যখন নথিতে ভুল ধরা পড়েছিল, আপনারা বলেছিলেন ওটা ক্ল্যারিক্যাল এরর, অথচ বাংলার ভোটার তালিকায় নামের বানান ভুল হলে সেটা হয়ে যাচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। কমিশনের সেই বিতর্কিত টুইটটা মনে করুন, যেখানে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় জবাব দেওয়া হয়েছিল। সেখানে কমিশন বুক ঠুকে বলেছিল এবারের ভোট হবে ভয় মুক্ত, হিংসা মুক্ত, প্রলোভন মুক্ত আর বুথ জ্যামিং মুক্ত। শুনে হাসি পায়। কমিশন কি তবে পরোক্ষভাবে মেনে নিচ্ছে যে 2021-এর নির্বাচন এই সমস্ত অভিশাপে দুষ্ট ছিল? যদি তাই হয় তবে সেই দায় কার? 2021 তো মঙ্গল গ্রহ থেকে কেউ এসে ভোট করায়নি, আপনারাই করিয়েছিলেন। গত কয়েক বছরে কতজন তৃণমূল কর্মীকে এই সমস্ত অভিযোগে গ্রেফতার করেছেন আপনারা?
গোটা প্যাটার্নটা এখন আমাদের চোখের সামনে আয়নার মতন পরিষ্কার। তৃণমূলের স্ট্রং হোল্ড বা শক্ত ঘাঁটিগুলোকে নির্বাচনের আগেই পঙ্গু করে দেওয়ার এক সচেতন চেষ্টা চলেছে। ফল কি হবে তা হয়তো জ্যোতিষীরা বলতে পারবেন, আমরা গণৎকার নই। তবে বাংলার ইতিহাস বলে, মানুষ যখনই অন্যায়ের গন্ধ পায় তারা জোটবদ্ধ হয়ে গর্জে ওঠে। সবশেষে জরুরি প্রশ্ন, ভোটার তালিকা থেকে নাম কাটার এই যে সাম্প্রদায়িক এবং ভৌগোলিক সার্জিক্যাল স্ট্রাইক, এটা কি আসলে একটি ডিজিটাল অ্যাটাক? ভোটের আগেই ভোট ফিক্সিং এর এই যে ব্লু প্রিন্ট, একে কি আমরা আধুনিক ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক কেলেঙ্কারি বলবো? না। মনে রাখবেন, 27 লক্ষ মানুষের হাত থেকে ভোটাধিকার কেড়ে নেওয়া মানে 27 লক্ষ বার গণতন্ত্রকে হত্যা করা। আম্পায়ার যখন নিজে হাতেই ব্যাট হাতে কোনো এক পক্ষের হয়ে মাঠে নামে, তখন সেই খেলা আর যাই হোক গণতন্ত্র নয়, ওটা স্রেফ এক সাজানো প্রহসন। বাংলার মানুষ কি এই চুরির খেলা মেনে নেবে, নাকি ভোট যন্ত্রে এর যোগ্য জবাব দেবে? উত্তরটা সময়ের কাছে তোলা থাকলো। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।